নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো জ্বালানি তেলের খবর। দেশে ভোক্তা পর্যায়ে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এতে সর্বোচ্চ বেড়েছে অকটেনের দাম, লিটার প্রতি বাড়ানো হয়েছে 20 টাকা। নতুন এ দাম কার্যকর হচ্ছে আজ থেকে। আমরা একটু পুরো বিশ্লেষণ করতে চাই যে জ্বালানি তেলের বর্তমান মূল্য এবং পূর্বের মূল্যর যে পার্থক্য, সেই পার্থক্য একটু দেখতে চাই। গতকাল রাতেই জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একটি বিজ্ঞপ্তির মাধ্যমেই বলা হয় যে জ্বালানি তেলের নতুন মূল্য সেটি জানানো হয়েছে এবং আমরা সেই মূল্যর যে তালিকা সেটি একটু দেখতে চাই। অকটেন পূর্বের দাম ছিল 120 টাকা, সেটি বর্তমানে দাম বেড়ে দাঁড়িয়েছে 140 টাকা এবং দাম বৃদ্ধির যে হার সেটি 17.67% বেড়েছে। পেট্রোলের ক্ষেত্রে আমরা দেখছি পূর্বের দাম ছিল 116 টাকা, সেটি আজকে থেকে বিক্রি হচ্ছে 135 টাকা প্রতি লিটার এবং দাম বৃদ্ধির যে হার সেটি 16.38% দেখতে পাচ্ছি। ডিজেলের ক্ষেত্রে আমরা দেখছি আগে দাম ছিল 100 টাকা প্রতি লিটার, সেটি 15 টাকা করে দাম বাড়ানো হয়েছে, 115 টাকা বর্তমান দাম, 15% দাম বেড়েছে। কেরোসিনের ক্ষেত্রে আমরা দেখছি পূর্বের দাম ছিল 112 টাকা প্রতি লিটার, সেটি দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 130 টাকা এবং দাম বৃদ্ধির যে হার সেটি 16.07%। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে গতকাল থেকেই আমরা দেখেছি যে এই দাম বৃদ্ধির যে তালিকা, সেই তালিকা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি আজকে থেকে কার্যকর হচ্ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনে। কৃষি যন্ত্রপাতি সচল রাখা ও সেচ প্রকল্প চালু রাখতে বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে কৃষকদের। এতে বাড়ছে উৎপাদন খরচ। জ্বালানি নির্ভর কৃষিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, এসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্যারের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলছিলাম, বিশেষ করে ডিজেল, আমাদের কৃষি নির্ভর, ডিজেল নির্ভর যে কৃষি বা সেচ প্রকল্প, এখন এই কৃষিতে কি ধরনের চাপ পড়তে পারে? আপনি দীর্ঘদিন ধরে এই কৃষি অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন, কৃষি নিয়ে আপনার অনেক ধরনের বিশ্লেষণ রয়েছে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? দেখুন, জ্বালানি তেলের জন্য দুই ধরনের সমস্যা এখন। এক তো হলো জ্বালানি তেল, সরকার বলছে যে জ্বালানি তেল প্রচুর আছে, আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেলের কোনো অভাব হবে না। কিন্তু আমরা পেট্রোল পাম্প গুলো যখন দেখি তখন দীর্ঘ লাইন, 6 ঘন্টা 7 ঘন্টা একদম তেল নিতে পারে না, তখন মনে হয় যে এটা একটা প্রকট সমস্যা। বিশেষ করে এখন বোরো মৌসুম এবং কোন কোন ক্ষেত্রে বোরো বাড়ন্ত অবস্থায় আছে, কোন কোন ক্ষেত্রে বোরো ধান থোর অবস্থায় আছে, শীষ ফোটার সময়। ঠিক এই সময়ে আসলে নিয়মিতভাবে পানি সেচ সুবিধা থাকা দরকার। অনেক ক্ষেত্রে সেই পানি সেচের সুবিধা নিয়ে উত্তরবঙ্গে অনেক এগুলো বন্ধ হয়ে গেছে। দেশের অন্যান্য অঞ্চল চলছে না। এখন পর্যন্ত দেশের অর্ধেকের চাইতেও বেশি ইরিগেশন পানি সেটা টিউবওয়েলের মাধ্যমে হয় এটা, এবং এখন এই তেলের সম্পদ, এটা সারফেস ইরিগেশনও যদি কেউ ব্যবহার করে সেখানেও তেলের দরকার হয়। এটা একটা সংকটের কারণে এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, এখন আবার দামটাও বেড়েছে। দামটা বেড়েছে যেটা, যে ডিজেলের ক্ষেত্রে 15% বেড়েছে, 150 টাকা হয়ে গেছে। আর কেরোসিন, যেটা গ্রামের মানুষ সবসময় ব্যবহার করে, কুপি জ্বালায়, তো তাদের ক্ষেত্রেও এটা অনেক বড় একটা বাড়বে, 16% বেড়েছে। তো এই গ্রামের মানুষ যারা তেল সবসময় ব্যবহার করে, কৃষক যারা পানি সেচের জন্য ব্যবহার করে, এবং সামনে যে আমন মৌসুমে ধান কাটা শুরু হবে,
তখন প্রচুর পরিমাণে হারভেস্টার চলবে, এবং এই হারভেস্টার চালাতে গেলে কিন্তু সেখানের মধ্যে তেলের দরকার। তো এই তেলের দাম যখন এত বেশি হয়ে গেছে, এখন সবকিছুরই দাম বেড়ে যাবে, এবং এক তো তেল যথেষ্ট অ্যাভেলেবল না, তারপরে যখন তেলের দাম বেড়ে গেছে, তখন কৃষক ইরিগেশন থেকে অনেকটা পিছিয়ে যাবে। এবং এরপরে বাংলাদেশে বোরো ধান হলো সবচেয়ে বড় ফসল, এবং এই সময়ে মোট ধানের প্রায় 54% বোরো ধান থেকে আসে। তো এই সময়ে এই সমস্যার সৃষ্টি, এটা আসলে আমাদের উৎপাদন বৃদ্ধিতে বিঘ্ন ঘটবে। এবং এই পর্যন্ত ইউএসআইডি যেই সতর্কবাণী তারা বলছে, সেটা বলা যায় যে 7.5% বোরো ধানের উৎপাদন কমে যাবে, এবং স্যার, এটা যদি হয় সেই জায়গায় আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে বোরো ধানের এখন কাটা, মাড়াই কিংবা পরিবহন সবকিছুর সাথে আসলে এই যে জ্বালানি তেলের একটি সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে কৃষি উৎপাদন বা কৃষকদের যে ব্যয়, সেই ব্যয়টা নিশ্চয়ই বেড়ে যাবে, এবং কৃষকরা যে উৎপাদন করছেন সেই ব্যয়ের বিপরীতে তাদের লাভ কতটুকু হবে? তারা কি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন কিনা? এখানে দুটো বিষয়। একটা হলো যে উৎপাদনটা কমে যাবে, যেটা আমি বলছিলাম যে ইউএসএআইডি অনুমান করছে যে 7.5% প্রোডাকশন লস হবে। এটা হয়তো আরো বেশিও হতে পারে। আর তাছাড়া হলো যে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, পার ইউনিট প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, অর্থাৎ প্রতি কেজি ধান উৎপাদনের সেই খরচটা বেড়ে যাবে, এবং খরচটা যখন বেড়ে যায় তখন কস্ট পুশ ইনফ্লেশন, এবং এই কারণে আমাদের খাদ্য শস্যের দাম সাংঘাতিকভাবে বেড়ে যাবে। আমাদেরকে বিদেশে আমদানির উপর নির্ভর করতে হবে, এবং আমদানি মূল্য এখন অনেক বেড়ে যাচ্ছে। এটা চারদিক থেকে একটা বড় এফেক্ট হবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার মার্কেটিং কস্ট বেড়ে যাবে। ধান মার্কেটিং, কৃষি পণ্য মার্কেটিং, এটার খরচ বেড়ে যাবে। তো সবকিছু মিলে আমাদের যে একদিকে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, অপরদিকে আমাদের খাদ্য মূল্যস্ফীতি, যেটা গত 4 বছর ধরে ক্রমাগতভাবে অনেক উপরে, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমাদের, এবং বিশ্বব্যাংক গত 4 বছর ধরে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত রেখেছে। এমন পরিস্থিতিতে খাদ্য মূল্যস্ফীতি আরো বেড়ে গেলে এটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো সবকিছু মিলে এই তেলের সংকট এবং দাম বৃদ্ধি, এই দুটো মিলে সাধারণ গরিব মানুষের জন্য খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে, এবং কৃষকের জন্য উৎপাদন হ্রাস পাবে, এবং অন্যদিকে তার যে প্রতি ইউনিট খরচ বেড়ে যাবে, এবং তার প্রফিট মার্জিন যেটা সেটা কমে যাবে, এবং সেও মূল্য পাওয়া না পাওয়া স্বাভাবিক, কারণ আমরা জানি যে যদিও বাজারে দাম বেশি থাকে, চালের দাম, ধানের দাম, কিন্তু কৃষক পর্যায়ে যখন ধান কাটা হয়, কৃষক পর্যায়ে ধানের দাম খুব কম থাকে। তো এই পরিস্থিতিতে তাদের একটা বড় লোকসান হয়। যখনই সমস্যা সৃষ্টি হয়, তখনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে দাঁড়ায় আমাদের কৃষক। কাজে কৃষক এবং গ্রামীণ জীবনে, কৃষকের জীবনে, গ্রামীণ জীবনে এটা একটা দুঃসহ যন্ত্রণা কারণ হয়ে দাঁড়ায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সাথে। সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারে আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই আজকের লেনদেনের কী পরিস্থিতি। আমরা সকালে শুরুতেই দেখেছিলাম সূচকের ঊর্ধ্বমুখিতা দিয়ে আজকে লেনদেন শুরু হয়েছিল। বর্তমানে এখন দুপুর 1:40 আমরা দেখছি যে সূচকের এখন কিন্তু নিম্নমুখী সূচক দেখতেছি। আমরা একটু দেখতে চাই প্রধান যে
সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স সেটি ৫,২৪৯ পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটি নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি, এবং ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন সেখানে ১,০৬২ পয়েন্ট সূচকের পরিমাণ, সেটিও নিম্নমুখী। DS30 ইন্ডেক্স আমরা দেখছি ১,৯৯৮ পয়েন্ট সূচকের, সেটিও নিম্নমুখী। এবং গত সপ্তাহের শেষ দিনের সাথে যদি তুলনা করতে চাই, প্রধান যে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স সেটি ৫,২৫৬ ছিল, সেটি আজকে কমে গিয়ে ৫,২৪৯ অবস্থান করছে, এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন ১,০৬৬ ছিল সেটিও কমে গিয়ে ১,০৬২তে অবস্থান করছে আজকে, এবং DS30 ইন্ডেক্স ১,৯৯০ ছিল, সেটি ১,৯৮৯ পয়েন্ট আজকে আমরা দেখছি এখন পর্যন্ত, এবং সেটিও নিম্নমুখী অবস্থানে আছে। আমরা সবশেষ অবস্থা যদি দেখতে চাই, ১৩৮টি কোম্পানির শেয়ারের দর আজকে বেড়েছে এবং ১৯৯টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দর। আমরা একটু লেনদেনের পরিমাণ দেখতে চাই। আজকে সবশেষ লেনদেন হয়েছে এখন পর্যন্ত ৬৯৭ কোটি টাকা। আমরা জানি যে লেনদেন আরও চলবে আরও কিছুক্ষণ, সেই পর্যায় পর্যন্ত সূচকের পরিমাণ ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী অবস্থায় শেষ হবে সেটি আসলে এখনও বলা মুশকিল। গত সপ্তাহে আমরা দুটি সূচক দেখছি যে ঊর্ধ্বমুখী অবস্থায় শেষ হয়েছিল, একটি নিম্নমুখী ছিল, তবে আজকে পর্যন্ত আমরা তিনটি সূচকের পরিমাণই দেখছি যে নিম্নমুখী। তবে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬৯৭ কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দর্শক, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। এক নজরে দেখে নেব আমরা সেই পর্ষদ সভার তালিকা। সেই তালিকা ধরে আমরা একটু দেখতে চাই যে কোন কোন কোম্পানির আজকে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আমরা তিনটি কোম্পানির নাম দেখছি এখানে: গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক। তিনটি কোম্পানির যে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সেই তারিখগুলো দেওয়া হয়েছে, তারিখগুলো ঘোষণা করা হয়েছে। আমরা একটু একে একে দেখে নিতে চাই। গ্রামীণ ফোন ২২ এপ্রিল বিকাল ৩টায় তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ব্যাংক ২৫ এপ্রিল দুপুর ১২টা এবং ইসলামী ব্যাংক ২৬ এপ্রিল বিকাল ৪টায়। এই বার্ষিক পর্ষদ সভা নিয়মিতভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন কোম্পানির, এবং সেখানে তাদের বার্ষিক যে টার্নওভার কিংবা আর্থিক যে প্রতিবেদন সেই প্রতিবেদনগুলোই তুলে ধরা হয়। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি পণ্যে মিথ্যা ঘোষণা ও ঘোষণা বহির্ভূত পণ্য প্রবেশের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনি যে স্থলবন্দরে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। এই যে বিষয়টি আমি বললাম সেটি নিয়ে কি উদ্বেগ দেখা দিয়েছে, সেখানকার বন্দর কর্তৃপক্ষ কি বলছে এবং আমদানি রপ্তানিকারকরাই বা কি বলছে? আসলে এই যে বেনাপোল স্থলবন্দর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, এই বন্দর দিয়ে প্রায় এই ১৫টি চালান আটক হয়েছে মিথ্যা ঘোষণার যে পণ্য এসছে। এক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল রয়েছে, শাড়ি, চুড়ি এগুলো রয়েছে, এবং পাশাপাশি মাদক রয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে এই ৯ মাসে এই যে ১৫টি চালান ধরা পড়েছে, সেখানে প্রায় সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে ২৫ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে যে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮,৩৭০ কোটি টাকা, সেখানে এই ৯ মাসে সেক্ষেত্রে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে ১,৮০০ কোটি টাকা। এই সমস্ত অনিয়মের অভিযোগে কিন্তু ইতিমধ্যে ৪টি সিএন্ড এজেন্টদের প্রতিষ্ঠান রয়েছে, সেটিকে সাময়িক তাদের লাইসেন্স স্থগিত করেছে কাস্টম কর্তৃপক্ষ। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন, যারা এই বন্দর থেকে পণ্য নিয়ে আনা নেওয়া করে আমদানি করে থাকেন তারা যেহেতু সঠিক নিয়মে যারা পণ্য নেয়, সেক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিলে একদিকে সরকারের যেমন সমস্যা হয়, সেক্ষেত্রে ব্যবসায়ীদেরও কিন্তু সমস্যা হয়। পাশাপাশি কাস্টম কর্তৃপক্ষ যেটি বলছেন, তাদের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে কোনো মিথ্যা চালানি যেন পণ্য না আসে। তারপরেও যে কয়েকটি পণ্য আসছে তারা কয়েকটি
কয়েকটি পণ্য চালান আটক করেছে এমনটি দেখছি। আমরা পেছনে যে বন্দরটি দেখছেন এখানে কিন্তু যে স্ক্যানের মেশিন রয়েছে, অত্যাধুনিক বন্দর, সেক্ষেত্রে স্ক্যানিং মেশিন রয়েছে, সেই মেশিনের চোখ ফাঁকি দিয়েও কিন্তু পণ্য আনা সম্ভব নয়। তারপরেও কিন্তু পণ্য আসছে। সে কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু খানিকটা উদ্বেগ প্রকাশ করছেন, কারণ এই যে মিথ্যা ঘোষণার যে পণ্য আসছে, বিশেষ করে ওষুধ আসছে, বিভিন্ন কেমিক্যাল আসছে, পাশাপাশি যে মাদক আসছে, সেই মাদকের চালান কিন্তু কয়েকটি পরপর ধরা পড়েছে। সে কারণে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা প্রকৃত ভালো ব্যবসায়ী রয়েছেন, তারা খানিকটা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন যে এভাবে যদি এই চালানগুলো আসতে থাকে, সেক্ষেত্রে যারা এই পোর্ট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে খানিকটা সমস্যা হতে পারে। বিভিন্ন স্ক্যানার মাধ্যমে যেহেতু পণ্য এই যে মাদক আটকানো যাচ্ছে না, সেক্ষেত্রে আরও কঠোর নজরদারি এবং আরও জবাবদিহিতার আওতা আনার জন্য কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে বিভিন্ন সময়ে যে মাদক আসছে, সেক্ষেত্রে এই পোর্টেই কিন্তু যাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। নামেমাত্র কয়েকটি চালান ধরা পড়লেও আসলে বড় বড় যে চালানগুলো সেটি থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তো সব মিলাই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ স্বাধীন। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। এই পর্যায়ে যেতে চাই আমরা নীলফামারীতে। আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি রয়েছেন সেখানে। তিনি পেট্রোল পাম্পে রয়েছেন। পেট্রোল পাম্পে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সেখানকার কি পরিস্থিতি, কি বলছেন সেখানকার গ্রাহকরা এবং পেট্রোল পাম্প মালিকরা? বাপ্পি, আপনার সাথে যুক্ত হতে চাই। পেট্রোল পাম্পের এই যে সেখানকার কি পরিস্থিতি দেখছেন? এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, দাম বাড়ানোর ফলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? সাজিদ, আমরা তখন নীলফামারীর বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি এবং যে পাম্পগুলোতে আজকে তেল দেওয়া হচ্ছে সেখানে যথারীতি লম্বা লাইন আমরা দেখেছি এবং সেই লম্বা লাইন প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এরকমটিও আমরা দেখেছি। তো গ্রাহকদের যেটি অভিযোগ সেটি হলো যে এই যে একে তো তেলের ক্রাইসিস চলছে, তার মধ্যে দাম যে বাড়ানো হলো, এই বাড়ানোর ফলে তাদের যে জীবনযাত্রার মান সেটি কমে যাবে। বিশেষ করে চাকুরিজীবী যারা, তারা এই অভিযোগটি বেশি করছেন। তাদের দাবি হলো যে এই পেট্রোলের দাম অর্থাৎ যাতায়াতের ব্যয় অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের অন্য জায়গা থেকে ব্যয় কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু চাকরির একটা নির্দিষ্ট বেতন রয়েছে, সেই বেতনের বাহিরে যাদের কোনো আয় নেই তারা অনেক বেশি এই মুশকিলের মধ্যে পড়ে যাবেন আজকের এই আজকে থেকে যে দাম বৃদ্ধি সেটার কারণে। একই সাথে যারা কৃষক আছেন তারাও একই অভিযোগ করেছেন যে যেহেতু 15 টাকা বেড়েছে প্রতি লিটারে, সেক্ষেত্রে কৃষি জমিতে কৃষিকাজ করার জন্য তাদের যে খরচ সেটি অনেক বেড়ে যাবে। এখন ধানের আবাদ চলছে পুরো উত্তরবঙ্গ জুড়ে, সেই উত্তর এখন যদি তারা ঠিকঠাক মতো সেচ দেওয়ার জন্য ডিজেল না পায়, তাহলে সে একদিকে যেমন ধান ক্ষতিগ্রস্ত হবে, আর বেশি দামে ডিজেল কেনার ফলে তাদের যে ধান উৎপাদনের খরচ সেটি বেড়ে যাবে। সো দুই দিক থেকেই তারা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। এরকমটি আমাদের বলছে। আলটিমেটলি এই যে তেলের দাম বাড়ানো, এটি খুব ভালোভাবে নিচ্ছেন না গ্রাহকরা। সাজিদ। নীলফামারী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। দর্শক, এই ছিল আজকের বউনির আয়োজন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।